ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছুক্ষণ আগেই বিএনপি 237টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির প্রার্থী তালিকা নিয়ে আজকে চর্চার আলোচনায় আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিবেদক তাহসিন মল্লিক। তাহসিন, বিএনপি 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, 63টি আসন তারা বাদ রেখেছে। আজকে সকালবেলা বাংলাদেশ সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে জুলাই সনদ নিয়ে যে ডিসপিউট রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা নিজেদের মধ্যে আলোচনা করে আগামী 7 দিনের মধ্যে এটা সমাধানে পৌঁছানোর কথা বলেছেন। এরকম একটা দিনে বিএনপি আজকে প্রার্থী তালিকা ঘোষণা করলো, ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আর 63টা আসনে কেন প্রার্থী দিল না বিএনপি, যদি আমাদেরকে বলেন। প্রথমত, আজকে সন্ধ্যাবেলা যেই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই প্রার্থিতা ঘোষণা করেছেন, সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে 237টি আসনে তারা প্রার্থিতা ঘোষণা করলেন এবং 63টি আসন তাদের জোট সঙ্গীদের জন্য তারা রেখেছেন। তো এখানে আসলে বিএনপির আসলে ওইভাবে ওই অর্থে কোনো জোট নেই। বিএনপির 2022 সালের 22 ডিসেম্বর যেই 20 দলীয় জোট সেটি তখন ভেঙে যায়। এরপরে 12 দলীয় জোট, বিএনপি যে শরিক দলগুলো ছিল তারা 12 দলীয় জোট করে বিএনপির সাথেই বিগত 15 বছর মানে বিগত সরকারের আমলের সরকারের বিরুদ্ধে যে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। বিএনপির এবং 12 দলীয় জোটের বাইরে গণতন্ত্র মঞ্চ নামে আরেকটি জোট, তারাও বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল। তো দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল যে এই গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটের যেই শরিক দলগুলো আছে তাদের বিএনপি কিছু আসন ছেড়ে দিবে, অর্থাৎ আসন সমঝোতা হবে। অর্থাৎ বিএনপি আগামী নির্বাচনে কোনো জোটে যাচ্ছে না, মূলত আসন সমঝোতা যাচ্ছে। তাহসিন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে স্পষ্ট বলেছেন যে গত 15-16 বছর যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছেন তাদের জন্য বিএনপি আসন ছেড়ে দিবে। এখানে দেখা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু আসন বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে ঢাকার 7টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেন। আমি যদি আসনগুলো বলি, ঢাকা 7, ঢাকা 9, ঢাকা 10, ঢাকা 13, ঢাকা 17, ঢাকা 18, ঢাকা 20। এই আসনগুলোতে বিএনপি মানে এই আসনগুলো মানে ব্যাপারটা কি খালি জোট মানে যারা আন্দোলন করেছে তাদের জন্যই কি আসনগুলো, না বিএনপির কোনো ডিসপিউট আছে এইসব আসনগুলোতে? আপাত দৃষ্টিতে ঢাকার যে 7টি আসন বিএনপি ছেড়ে দিয়েছে, এই আসনগুলোতে বিএনপির কোনো আসনে বিএনপির অথবা বিএনপি প্রার্থী দেয়নি। যেসব আসনগুলোতে, সেখানে কোনোটিতে বিএনপির একাধিক ক্যান্ডিডেট আছেন, একাধিক প্রার্থী আছেন। আবার কোনো আসনে আমরা দেখেছি ইতিমধ্যে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলের যারা শীর্ষ নেতা তারা ইতিমধ্যে সেই সব আসনগুলোতে প্রচারণা শুরু করেছেন। এর মধ্যে আমরা ঢাকা 13 আসনে দেখেছি যে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ঢাকা 17 আসনে বিএনপি শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রচারণা করছেন। আবার এর বাইরেও কোনো আসনে আমরা দেখেছি যে আসলে একাধিক প্রার্থী রয়েছে, যেমন উল্লেখ্য ঢাকা 9 আসনটি, সেই আসনটিতে বিএনপির একাধিক হ্যাভিওয়েট ক্যান্ডিডেট আছেন। সেই ক্ষেত্রে বিএনপি হয়তোবা এখানে প্রার্থিতা ঘোষণা করেনি। আচ্ছা, ঢাকা 8 আসনে আমরা লিস্টে দেখছি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নমিনেশন নিশ্চিত করেছেন। বাজারে একটা কথা, মানে গুঞ্জন না, মানে এটা সবাই জানেন যে তার স্ত্রী, তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস হয়তো একটি আসন থেকে, ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। হ্যাঁ, তো আফরোজা আব্বাসের জন্য কি ঢাকা 9 এটা কি? আবার আরেকজন প্রার্থী আছেন হাবিবুন নবী খান সোহেল, সাবেক ছাত্র নেতা। তো এরকম একটা গুঞ্জন ছিল যে দুইজনের মধ্যে কোনো ডিসপিউটের কারণেই নাকি এই ঢাকা 9 আসন নিয়ে একাধিক গুঞ্জনের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে প্রথম গুঞ্জন যেটি ছিল যে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, উনি মহিলা দলের সভানেত্রী, তিনি আসলে মনোনয়ন পেতে পারেন। ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল, উনিও আসলে মনোনয়ন পেতে পারেন। অথবা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, তার নামও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে প্রথম গুঞ্জনটির প্রতিফলন আমরা আসলে ঢাকা 9 আসনে দেখতে পাচ্ছি। আবার আরেকটি গুঞ্জন আছে যে বিএনপির সাথে যেই উদীয়মান দল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই এনসিপি শীর্ষ একজন নেতা যিনি ঢাকা ৯ আসনে প্রার্থী হতে চান, তার সাথে আসন সমঝোতা হতে পারে, সেই প্রতিফলন হয়তোবা ঢাকা ৯ আসনে আমরা দেখতে পাচ্ছি। আমি এনসিপির প্রসঙ্গে আসছিলাম যে একটা গুঞ্জন চলছে, যদিও এনসিপি নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন, বিএনপির বিরুদ্ধেই তারা গতকালও নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ধানের শীষের সঙ্গে শাপলা কলির তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে, এই জাতীয় রেটরিক তারা বলছেন। তো এটাও শোনা যাচ্ছে যে এনসিপি আসন সমঝোতার একটা সম্ভাবনা আছে। তো এই ঢাকার সিটগুলোতেও কি এনসিপির কারো ঢাকার একাধিক আসনে আসলে সেই গুঞ্জনের কিছুটা গুঞ্জন ধরে কিছুটা প্রতিফলন দেখা যায়, যদিও আসলে বিষয়টি মানে নিশ্চিত না হওয়া পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে বিএনপির সাথে এনসিপির কোনো আসন সমঝোতা হচ্ছে কি হচ্ছে না। ঢাকা ৯, ঢাকা ১০ এরকম আরও ২-১টি আসনে আমরা সেই গুঞ্জনের কিছুটা আঁচ আমরা দেখতে পাই আর কি। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও ৬টি আসনে বিএনপি প্রার্থী দেয়নি, মানে আজকে তালিকায় ৬টি আসনে প্রার্থী নাম নেই। চট্টগ্রাম ৩, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৯, চট্টগ্রাম ১১, চট্টগ্রাম ১৪, চট্টগ্রাম ১৫। চট্টগ্রামেও তো বিএনপির অনেক হেভিওয়েট নেতারা আছেন, আবার অনেকে পেয়েছেন। চট্টগ্রামের বিষয়টি মোটামুটি স্পষ্ট করে যে চট্টগ্রামের আসনগুলোতে আসলে একাধিক প্রার্থীর কারণেই আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। সেই ক্ষেত্রে হয়তোবা কোনো কোনো আসনে সমঝোতা কোনো দলের সাথে সমঝোতা হতেও পারে, আবার কোনো আসনে শেষ মুহূর্তে আমরা বিএনপির প্রার্থী দেখতেও পারি। দর্শকরা 237টি আসনে বিএনপি আজকে প্রার্থী ঘোষণা করেছে, এখানে একটা মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির পুরনো মুখ, প্রবীণ মুখ, প্লাস তাদের দ্বিতীয় প্রজন্ম প্রবীণ নেতাদের ছেলে মেয়েরা আছেন। এছাড়াও নতুন প্রার্থীও কিছু ঘোষণা করা হয়েছে যারা ওইভাবে পরিচিত নন তেমন একটা জাতীয় রাজনীতিতে, এরকম প্রার্থীও আছেন। তাছাড়া আমরা দেখছি যে বাগেরহাটের 3টা আসন, বাগেরহাট কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এস এম মুস্তাফিজুর রহমানের সিট ছিল, বাগেরহাটের একটি সিট। তো সেই বাগেরহাটেই বিএনপি আজকে কোনো প্রার্থী ঘোষণা করেন। বাগেরহাটে বিগত নির্বাচনগুলোতে 4টি সংসদীয় আসন ছিল, এবার নির্বাচন কমিশন সেটি সংশোধন করে 3টি নির্বাচনী আসনে নামিয়ে এনেছে। বিএনপির বাগেরহাটে প্রার্থী কোনো 3টির একটিতেও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। তো এইটির জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং সেই জায়গায় বিএনপি প্রার্থী আসলে প্রার্থিতা তাদের ঘোষণা না করার কারণ এই মুহূর্তে স্পষ্ট নয়। হয়তোবা একাধিক প্রার্থী অথবা এখন পর্যন্ত বিএনপি সম্ভাব্য প্রার্থীর নাম ঠিক করতে পারেনি। বিএনপির যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বিএনপির প্রার্থী তাহলে একটা দ্বিতীয় প্রজন্মের ছোঁয়া দেখা যাচ্ছে, যে সাবেক ডাকসাইটের নেতাদের দ্বিতীয় প্রজন্ম অনেকে আছে, তারা মানে প্রবীণ বয়স হয়ে গেছে বা অনেকে মারা গেছেন, তাদের সন্তানরা ইলেকশন করছেন। তো এরকম কতগুলো সিট পঞ্চগড়ে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের আসনে আছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী নির্বাচন করছেন। বিএনপির যারা খুবই হ্যাভিওয়েট নেতা ছিলেন এবং একসময় জাতীয় রাজনীতিতে যারা খুবই প্রভাবশালী নেতৃবৃন্দ ছিলেন, তাদের অনেকের সন্তান আমরা দেখতে পেয়েছি যে এই মনোনয়নের তালিকায়, সম্ভাব্য মনোনয়নের তালিকায় রয়েছে। সেখানে পঞ্চগড় 1 থেকে আমরা সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলের নাম আমরা দেখতে পেয়েছি, অনিন্দ ইসলাম অমিতের নাম দেখতে পেয়েছি, তরিকুল ইসলামের ছেলে। আমরা সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর নাম দেখতে পেয়েছি। আমরা চট্টগ্রামে মীর নাসিরউদ্দিনের ছেলে মীর হেলালের নাম দেখতে পেয়েছি। এর বাইরেও ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের নামও আমরা দেখতে পেয়েছি, এবং রওনকুল ইসলাম শ্রাবণ সম্ভবত, আমি এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য পুরোপুরি না আসলেও আমরা মোটামুটি বলতে পারি যে এই সম্ভাব্য প্রার্থী তালিকায় কাজী রওনকুল ইসলাম শ্রাবণী হয়তো বা সর্বকনিষ্ঠ। এবং আমরা আরও কয়েকটি আসনে আসলে বিএনপির দ্বিতীয় প্রজন্ম প্রার্থীদের আসলে আমরা দেখেছি। সেই ক্ষেত্রে এই যে প্রার্থী তালিকাটি একটি মোটামুটি মিশ্র তালিকা। এখানে যেমন বর্ষিয়ান নেতারা স্থান পেয়েছেন, এখানে যেমন বিএনপির বিগত 15 বছর বিএনপির আন্দোলন সংগ্রামে যারা পরিচিত মুখ তারা স্থান পেয়েছেন, এমনকি রওনকুল ইসলাম শ্রাবণের মতো খুবই কনিষ্ঠ অথবা খুবই। আমরা একটা ইন্টারেস্টিং জিনিসও লক্ষ্য করছি যে ঢাকার একটি আসনে গুম বিরোধী যে সংগঠন
মায়ের ডাকের যিনি প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, উনিও প্রতিদ্বন্দ্বিতা হ্যাঁ, করছেন। ঢাকা 14 আসন থেকে সানজিদা ইসলাম তুলিকে বিএনপি মনোনয়ন দিয়েছে। সানজিদা ইসলাম তুলি বিগত 10 বছর ধরে মায়ের ডাকের কর্মসূচি চালিয়ে আসছেন। মায়ের ডাকের কর্মসূচি সম্পর্কে আমরা সবাই অবগত যে আহ, আওয়ামী লীগ আমলে যারা গুম হয়েছেন সেই সব গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে তিনি মায়ের ডাক প্ল্যাটফর্মটি গঠন করেছিলেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে গুমের বিরুদ্ধে জনমত গঠন এমনকি আন্তর্জাতিক জনমত গঠন তিনি করেছেন এবং সেটি করে সফল হয়েছেন এবং তার কর্মসূচির ফলেই বাংলাদেশে গুম এবং গুমের বিরুদ্ধে যে সামাজিক আন্দোলন, সামাজিক একটা আন্দোলনটি আসলে সামাজিক গড়ে আন্দোলন। উঠেছে। সেই ক্ষেত্রে বিএনপির সানজিদ ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়ার যেই ঘটনাটি সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনের দিনে বিএনপি রাজনীতির জন্য সানজিদ ইসলাম তুলি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তিনি মাঠে এবং আন্তর্জাতিক ভাবে দেশের রাজনীতিতে, দেশের মাঠে এবং আন্তর্জাতিক যেই পরিমণ্ডল সব জায়গায় তিনি আসলে তার কর্মসূচির মাধ্যমে তার দক্ষতা সাক্ষ্য রেখেছেন, যেটি আসলে পরবর্তীতে বিএনপিকে অবশ্যই এই কিছুটা এগিয়ে রাখবে এবং কিছুটা সুবিধা দিবে। তাহসিন, আলোচনা দিয়ে আমরা শর্ট করব। সেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আজকে সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোকে এক ধরনের সতর্কবার্তা দিয়েছে যে জুলাই সনদের ব্যাপারে যে ডিসপিউট সেটা আলোচনার মাধ্যমে আপনারা 7 দিনের মধ্যে এটা সমাধান করেন। আজকেই বিএনপি তাদের 237 জনের মতো প্রার্থীর নাম ঘোষণা করলো। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটি আজকে রাজনীতিতে এই আজকের এই প্রার্থী তালিকা ঘোষণা কতটুকু সিগনিফিকেন্ট? আজকে বিএনপির প্রার্থিতা ঘোষণাটিকে আমি দুটো দিক থেকে দেখতে চাই, দুটো অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। প্রথম অ্যাঙ্গেলটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অনেক উপদেষ্টাই বারবার বলে আসছেন যে 15 ফেব্রুয়ারির আগেই তারা জাতীয় নির্বাচন আয়োজন করতে চান। সেই হিসাবে নির্বাচন কমিশনকে অবশ্যই তাহলে 5 ডিসেম্বরের আগে তফসিল ঘোষণা করতে হবে এবং আজকে 3 নভেম্বর, 5 ডিসেম্বর যদি তফসিল ঘোষণার দিন হয়ে থাকে, সেই হিসাব অনুযায়ী বিএনপি মূলত 1 মাস আগে তার প্রার্থীদের নাম ঘোষণা করলো। আমি বিষয়টিকে এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই। আবার আরেকটি অ্যাঙ্গেল আছে যে 7 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে। জুলাই জাতীয় সনদের সাথে আগামী জাতীয় নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাথে আগামী নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জুলাই জাতীয় সনদে আগামী নির্বাচনের যেই উচ্চকক্ষ গঠন এবং নির্বাচনের পরে সংবিধান সংস্কার সহ নানা বিষয় জড়িয়ে আছে। সেক্ষেত্রে বিএনপি হয়তোবা 1 মাস আগে অথবা আজকেই তার প্রার্থী ঘোষণার মাধ্যমে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সমঝোতার যে দরজাটি, সেই দরজাটি হয়তোবা খুললো। সে হয়তোবা সমঝোতাটি আরও এগিয়ে নিতে চায়, সমঝোতা আরও সহজ করতে চায়, যেহেতু আলটিমেটলি জাতীয় নির্বাচনের মাধ্যমেই আসলে জাতীয় ঐক্য গড়ে উঠবে অথবা কোনো একটা ঐক্য গড়ে উঠবে। জাতীয় নির্বাচনের সমঝোতার ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্য গড়ে উঠবে, যেহেতু আগামী সংসদেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো আলোচনা করবে এবং সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। ফলে বিএনপি তার নিজের প্রার্থী ঘোষণা এবং তার শরিক যারা, তার কাছের দল যেগুলো আছে তাদের সাথে একটা সমঝোতার বার্তা তারা দেওয়ার মাধ্যমেই আসলে আজকে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ধন্যবাদ তাহসিন। আমরা আগামীতে চর্চায় নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়ে, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চোখ রাখুন চর্চার পর্দায় এবং চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনাদের নিজেদের মতামত জানান, লাইক কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।